সাবস্ক্রাইব করুন আমাদের অ্যানিমেশন চ্যানেল টুন বাংলাকে। চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া রইল। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প। লেখক তাপস ঘোষের কলমে মির্জাপুরে মৃত্যু। দুই বন্ধু ঋষি আর অভিক চলেছে বাংলার বাইরে মির্জাপুরে। অভিকের ক্লায়েন্ট সত্যেন শর্মার মেয়ের বিয়েতে যোগ দিতে। বড় বাজারে অভিক ব্যবসা করে। দড়ির ব্যবসাদার অভিকের সত্যেন হল সবচেয়ে বড় ক্লায়েন্ট। বছরে প্রায় কোটি টাকার দড়ি মির্জাপুরে যায়। অনেক দিন পর অর্ক ছাড়া ঋষি কোনো জায়গায় অন্য কারোর সাথে যাচ্ছে। অর্কের এখন কাজের খুব চাপ। সে দিনরাত এক করে কাজ করছে, যাতে করে কোনো ক্লায়েন্ট তাকে একটা স্টারও কম না দেয়। বিশ্বের বাজারে টিকে থাকতে ওই স্টারগুলোর খুব প্রয়োজন। মির্জাপুর স্টেশনে তারা অনুষ্ঠানের আগের দিন বিকেল নাগাদ পৌঁছয়। দুজন প্ল্যাটফর্মের বাইরে আসে। ঋষির জায়গাটা কিন্তু মন্দ লাগলো না। অভিককে সে একটা প্রস্তাব দেয়। আচ্ছা অভিক, তোর ওই ক্লায়েন্টের বাড়ি এখান থেকে কত দূর? অভিক একটা অটো দেখে তার দিকে এগিয়ে যেতে যেতে বলে, প্রায় 7 কিলোমিটার। ঋষি এবার অভিকের হাত ধরে একটা ছোট্ট টান দিল। চল রিক্সায় যাই, জায়গাটা বেশ লাগছে, দেখতে দেখতে যাওয়া যাবে, কি বলিস? তুই আবার গোয়েন্দাগিরি ছেড়ে প্রকৃতি প্রেমী হলি নাকি রে? তোর মনের ভাব বোঝা বড় মুশকিল। ওই রিক্সাওয়ালার সাথে তুই কথা বল। ঋষি একটু মুচকি হাসল। তারপর ওরা রিক্সায় উঠে কিছুক্ষণের মধ্যেই গ্রামের রাস্তায় উঠে এলো। দুই ধারের সবুজ গাছগাছালি আর নানান রঙের পাখি দেখে ঋষি যেন মোহিত হয়ে গেল। গ্রামের পরিবেশে এখন টালির চাল দেখা যাচ্ছে, তবে সেই টালিগুলো ঠিক গ্রাম বাংলার টালির মতো নয়, একটু পেট ফোলানো কচ্ছপের পিঠের মতো আকৃতির। অনেকে গ্রাম ভাষায় এগুলিকে খোলার চালও বলে। সৌভাগ্যক্রমে ঋষির চোখে আরও একটা জিনিস পড়ল, সেটা মাটির বাড়ি। নিজের মনেই বলল, প্রধানমন্ত্রীর আবাস যোজনা সত্ত্বেও এখনো মাটির বাড়ি, জাস্ট ভাবা যায় না। এখানে এসে মনে হচ্ছে আমরা ঊনবিংশ শতকের কোনো নাম না জানা গ্রামে এসে পড়েছি, কোনো টাইম ট্রাভেল না করেই। অ্যামেজিং। ঋষির বিড়বিড়ানি শুনে অভিক বলে, খাতা পেন দেবো, কবিতা লিখবি? তারপর একটু থেমে বেশ উত্তেজিত স্বরে বলে, আচ্ছা তোর কি হয়েছে বলতো? কোনো লালো নাকি তোর হৃদয় কম্পনে কোনো মোটর লাগিয়েছে? হার্টবিট এত বেশি তো কোনোদিন হয় না। বাপরে বাপ, এত আবেগ! ঋষি যেন সে কথায় আমলই দিল না। রিক্সা চালককে বলল, ভাইয়া यहाँ पे इतना भीड़ क्यों है? চালক ডান দিকের মাঠের দিকে চোখ ঘুরিয়ে বলে, कुछ दिन पहले इधर एक बाबा जी आया हुआ है, गछुआ बाबा। वो आदमी का आगे पीछे सब बता देता है। ये सुन के मैं भी गया था। साहब साधु जी एकदम भगवान है। ताई ना की ऋषि যেন একটু অবাক হলো। भैया यहाँ पे थोड़ा रोक दीजिए, मेरा वक्त भी बहुत खराब जा रहा है, मेरे को भी साधु जी के पास जाना है। রিক্সা দাঁড়িয়ে গেল। তারপর গামছায় ঘাম মুছতে মুছতে চালক বলে, जाइए जाइए, देखिए साधु जी कौन से पेड़ पे चढ़ के बैठे हैं। साधु जी पेड़ पे बैठते हैं, खाते हैं और सोते भी पेड़ पे ही है। अगर किसी के बारे में भविष्य बताना हो तो तभी पेड़ से उतरते हैं। ঋষি কিছু না বলেই রিক্সা থেকে নেমে ভিড়ের দিকে চলে গেল। অভিক থ হয়ে রিক্সাতে ব্যাগ প্যাটরা সমেত বসে রইল। মাঠটা ঠিক রাস্তার ধারে। গ্রাম্য রাস্তা আজ আর মাটির রাস্তা নেই, সেখানে পিচ রাস্তা হয়েছে। কিন্তু সেই রাস্তাও কিছু কালো অংশ নিয়ে জানান দিচ্ছে এটা বেশ কয়েক বছর আগে পিচ হয়েছিল।
আশেপাশে বাড়ির সংখ্যা কম হলেও খুব কম নয়। মাঠের 3 দিক গাছগাছালিতে ঘিরে আছে, শুধু রাস্তার ধারের দিকে কোনো গাছ নেই। মাঠে উপচে পড়া জনগণ, সেখানে এক প্রকার মেলা বসেছে। বিভিন্ন খাবারের দোকান, ছোটদের জন্য কাঠের আর প্লাস্টিকের সাথে মাটির খেলনার দোকান আছে। মেয়েদের চুড়ি, চুলের ফিতে প্রভৃতির দোকানও রয়েছে। বলতে গেলে একদম গ্রাম্য মেলা যেমন হয় তেমনই। রিক্সা চালকের কাছ থেকে অভিক জানতে পারল, গত 1 মাস গাছুয়া বাবার কল্যাণে এখানে আশেপাশের গ্রামগঞ্জ থেকে প্রচুর লোক এসে ভিড় জমাচ্ছে। কিন্তু অভিকের যেন সময় আর কাটতে চায় না, বারবার মোবাইলে সময় দেখছে। রিক্সা চালক পথের ধারে বসে 3-3টে বিড়িতে সুখ টান দিয়ে ফেলেছে। উৎসুক গ্রাম্য বাচ্চারা প্রথমে নিজে দেখে তারপর তাদের বন্ধুদেরও দেখিয়ে নিয়ে গেছে শুটেড বুটেড শহুরে বাবুকে। বাড়িগুলোর ছায়া আরো দীর্ঘ হয়েছে। এরপর রিক্সা চালক তার 4 নম্বর বিড়িটা ধরাতে যাবে, সেই সময় ঋষি এসে রিক্সায় বসে বলে, भैया आपने ठीक बोला था, साधु जी लाजवाब है। देखिए आपका जो नुकसान हुआ है वो मैं दे दूंगा। এই বলে বেশ খোশ মেজাজে গুনগুন করতে শুরু করে। ভেজানো দরজার শীতল ছায়ারি পাশে কে যেন নিটোল পায়ে দাঁড়িয়ে, কেমন স্থিরতার ধ্বনি আমরা। এদিকে অভিকের ভিতরটা যেন জ্বলে যাচ্ছে। সে আর তার ওপর করা এই অপমান সহ্য করতে না পেরে বলে, চল ফিরে চল, তোকে না সত্যি এক সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। জানিস গাছুয়া বাবা বেশ আধুনিক। আমার সম্বন্ধে বলতে গিয়ে বাংলা, হিন্দি আর বেশিটা ইংরেজি ইউজ করলো। তবে লোকটার এলেম আছে। ভাই তুইও কিনে শেষে এসব বুজরুকিতে বিশ্বাসী হলি? ছি ছি, আমার তো ভাবতেই অবাক লাগছে যে কিনা কলেজে ওই জ্যোতিষ নিয়ে অমন ডিবেট করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল, সে কিনা আবার সেই জ্যোতিষীকেই বিশ্বাস করছে। ছি ছি। এবারেও যেন তার কোনো প্রতিক্রিয়াই নেই। জানিস সাধু বাবা আমাকে দেখেই গাছ থেকে ঝাঁপিয়ে পড়ল। তার শরীর আলগা, কোমর থেকে একটা ধুতি হাঁটু পর্যন্ত, গাল ভর্তি লম্বা কাঁচা পাকা দাড়ি, মাথায় মহাদেবের মতো জটা। আমার সামনে এসে ঝরঝর করে আমার ভূত ভবিষ্যৎ বলে গেলেন। অ্যাকচুয়ালি লোকটা কাক চরিত্র ব্যাপারটা বেশ ভালোই রম্ভ করেছে, সাথে অল্প স্বল্প ম্যাজিকও জানে। তারপর ঋষি একটা সিগারেট ধরালো। জানিস আমাকে বলল, এ বাঙালি দান দো। আমি সাথে সাথে 50 টাকার নোট দিলাম। সেটা হাতের মুঠোয় নিয়ে নিজের মাথায় ঠেকিয়ে আবার আমার হাতে যখন দিল, তখন সেটা একটা শাল পাতার বাটিকে রাবড়ি হয়ে গেল। অ্যামেজিং, বুঝলি? এই গাছুয়া বাবা বেশ ইন্টারেস্টিং। এসব শুনেও অভিকের কোনো মানসিক পরিবর্তন হলো না। সে মুখ ভার করে বসে রইল রিক্সাতে। ঋষি এসব দেখে সারা রাস্তা শুধু গুনগুন করেই চলে গেল। সত্যেন শর্মার বাড়ি সবাই চেনে, তাই রিক্সা চালকও ঋষিদের সত্যেন শর্মার বাড়ির সামনে নামাতে ভুল করেনি। বাড়ি দেখে অবাক হল ঋষি। ইতিমধ্যেই সে বেশ কয়েকটি কেস সমাধান করেছে। সেখানে জমিদার বাড়ি দেখেছে, কিন্তু এমন বাড়ি সে কখনো দেখেনি। প্রায় 8 ফুট উঁচু প্রাচীরে ঘেরা বাড়ি। বাড়ি তো নয়, যেন প্রাসাদ। তবে বাড়িটার বিশেষত্ব হল পুরাতন কারুকার্যের সাথে আধুনিক ছোঁয়া, আর শেষোক্ত ভাগটাই বেশি বিস্তৃত। সামনেটা মোটা পিলারে নির্মিত বারান্দা সহ প্রধান দরজা, আর তার 2 পাশে প্রায় 30 মিটার বিস্তৃত বাড়িটা। সামনে থেকে বাড়িটার পিছন দেখা যাচ্ছে না। অভিক ঋষির অবাক চেয়ে থাকা দেখে বলে, নে চল ভেতরে যাই। চল। কিন্তু বাড়িতে ঢুকতে গিয়ে তাদের বিশাল গেটের সামনে দাঁড়াতে হলো। ঋষি জানে এটাকে MS গেট বলে। বড় গাড়ি ঢুকতে পারে অনায়াসে। গেটে দারোয়ান,
সে উঠে দাঁড়িয়ে বলে, अब लोग कौन? कलकत्ता से सत्यन बाबू का मेहमान। थोड़ा रुकिए। এই বলে ভিতরে যেতে গিয়ে থমকে দাঁড়ালো। ঋষি দেখল এক 21-22 যুবক সাদা শার্ট আর পেস্তা রঙের প্যান্ট পরে তাদের দিকেই এগিয়ে আসছে। কাছে এসে বাংলা হিন্দি মিশিয়ে বলে, আরে অভিক দাদা, আইয়ে আইয়ে, अंदर आइए। তোমার বাবা কোথায়? উনি একটু ঘুরতে গেছেন, রোজই এই সময় ঘুমনে के लिए যান। আসলে উনি ইভিনিং ওয়াক করেন, কিছুক্ষণের মধ্যেই এসে যাবেন। এবার ঋষির দিকে ফিরে ছেলেটি অভিককে জিজ্ঞাসা করে, ইনাকে তো আমি চিনলাম না। উনি আমার বন্ধু, তবে শুধু বন্ধু নন, উনি একজন বিখ্যাত ডিটেকটিভ, ঋষি রায়। আপনি ঋষি রায়? आपका কারনামা আমি আমার দাদা কাম দোস্ত আছে, ওর কাছে প্রায়ই শুনি। আসলে ওই দোস্ত পুলিশ মে হ্যাঁ। मैं বিনোদ। করমর্দনের পর ওরা ঘরের দিকে পা বাড়ায়। বাড়িতে ঢুকেই বিরাট হলঘর। ওটা ঘর না বলে ছোটখাটো মাঠ বললে অত্যুক্তি হয় না। এক কোণায় গোল করে সোফা সাজানো, অন্য দেওয়ালে বিরাট একটা বুককেস, প্রায় 12 ফুট লম্বা আর 10 ফুট উচ্চতা বিশিষ্ট সেই বুককেস। তাতে বহু পুরানো আর নতুন বইয়ের সম্ভার ঈর্ষণীয়। সেটাতে বাংলা বইয়ের সংখ্যাই বেশি, তবে সেখানে বেশ খানিক ট্রফি জাতীয় সম্মাননা রয়েছে আর দুটো প্রায় 5 ফুট লম্বা ফটো দেওয়ালে টাঙানো। বুক সেলফের দিকে তাকিয়ে ঋষি জানতে চায়, আচ্ছা বিনোদ, ওই ট্রফিগুলো নিশ্চয়ই তোমার প্রাপ্তি। এই তোমাকে তুমি বলে ফেললাম, কিছু মনে করো না। আরে আপ তুমিই বলুন। হ্যাঁ, আমি একটু স্পোর্টসম্যান ন্যাক রাখি, ওই হাই জাম্প, পোল ভল্টে কিছু কিছু পেয়ে যাই আর কি। কিন্তু আপনার যে কারনামা আছে সেগুলো কাহিনী বানাকে কিতাব মে লিখনা চাইয়ে। এ বাড়িতে বাংলা কে জানেন? আমার মা, মায়ের বহুত পড়ার নেশা আছে। আমার মামার বাড়ি বাঙালি, তবে বেনারস মে আমার মামারা থাকেন। ঠাকুরদা বেনারস গিয়েছিলেন तीर्थ दर्शन के लिए, उधर हमार माँ के देखें আর ভালো লেগে যায়। উস টাইম মা গ্র্যাজুয়েশন করছিলেন। প্রথমে আমার দাদুর একটু আমাত ছিল, পরে উনি আমার ঠাকুরদাকে বলেন কি তার মেয়েকে মাস্টার ডিগ্রি কি বলে কোড়াতে হবে, তবেই উনি শাদি মে রাজি হবেন। ঠাকুরদা भी মেনে নিল, তো মা ইস ঘর মে আ গয়া। মায়ের মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়েছিল? হ্যাঁ, আমার ঠাকুরদা কোথা কাজে একদম পারফেক্ট ছিলেন। আজ 2 সাল হো গয়া দাদাজি গুজর গে। ঋষি দেয়াল দেখতে দেখতে ওর ভ্রু কুঁচকে গেল। দেয়ালের ফটো ফ্রেমের দিকে এগিয়ে গিয়ে একটা ফটো দেখিয়ে জানতে চায়, ইনি তোমার কে হন? পিতাজি, আর ওনার পাশে আমার দাদাজি। বিনোদের উত্তর শুনে ঋষি আবার বলে, তোমার বাবার কোনো যমজ ভাই আছে নাকি? না, पर क्यों বলিয়ে তো? এমনিই বললাম। আচ্ছা, তোমাদের বাড়িতে লোক সংখ্যা কি খুব বেশি? হ্যাঁ, সেটা একটু আছে। আমাদের বাড়িতে 28 आदमी रहता है, उसमें 7 काम काज के लिए, बाकी सब चाचा चाची, चाचा तो भाई और भाभी भतीजा ये सब। তবুও বাড়িটা বেশ বড়, এর কারণ কি? घर का पीछे में गोडाउन, हमारे दुकान मार्केट में, माल सब गोडाउन से जाता है। তাই তোমাদের বাড়ির গেটটা এমএস, আর তাই একটা বাঁধানো পথ বাড়ির পেছন দিক দিয়ে গেছে। বিনোদ শুধু একটু হাসল। সেই সময় সত্যেন শর্মা ঘরে ঢুকলেন। মাঝবয়সী এক শক্ত সমর্থ মানুষ। মাথার চুল একটু পাতলা হয়ে গেছে, তবে গোঁফ জোড়া বেশ নধর, অল্প পাক ধরেছে। সান্ধ্যকালীন ভ্রমণের পোশাক একটা সাদা পায়জামা আর উপরে মেরুন রঙের পাঞ্জাবি, অবশ্যই সেটা সুতির। মুখে মৃদু হাসি লেগেই রয়েছে। উনি ঘরে ঢুকেই তাদের দেখতে পেয়ে হাসি মুখে এগিয়ে এসে অভিকের উদ্দেশ্যে বলেন, আরে অভিক বাবু, এসে গেছেন? আমি কি ভাবলাম
আপনারা আর আসলেন না, এত দেরি হলো কি তাই ভেবেছিলাম। অভিকের সাথে করমর্দন করে বলেন। আসতে কষ্ট হয়নি তো? তারপর ঋষির দিকে ফিরে কিছু বলতে গেলেন, কিন্তু অভিক মাঝখান থেকে বলে ওঠে, ও হলো আমার বন্ধু ঋষি রায়। ও, আপনি সেই গোয়েন্দা ঋষি রায়। আসলে জানেন, আপনার নাম এত শুনেছি যে আমি ঠিক চিনে নিয়েছিলাম আপনাকে। তবে আমি এখানে কোনো তদন্তে আসিনি, অভিকের সাথে স্রেফ ছুটি কাটাতে এসেছি। সে তো ঠিক বলেছেন। আসলে গোয়েন্দার নাম শুনলেই কেমন রহস্য রহস্য মনে আসে। আপনারা কিছু খাননি তো? এটা খুব খারাপ কথা। बिनू, तुम अभी तक मेहमान को कुछ खिलाया पिलाया नहीं? जल्दी जाओ, तुरंत खाना लेकर आओ। जी पापा जी, मैं अभी खाने का बंदोबस्त कर रहा हूँ। বলে বিনোদ ঘর থেকে ব্যস্ত পায়ে বেরিয়ে যায়। পরের দিন বিয়ের অনুষ্ঠান ছিল। রাজা মহারাজদের মেয়ের বিয়ে কোনোদিন এরা দুই বন্ধু দেখেনি, কিন্তু এই মির্জাপুরে সত্যেন ব্যবসায়ীর মেয়ের বিয়ে কোনো অংশে কম যায় না। এলাহি ব্যবস্থাপনায় বিয়ের অনুষ্ঠান শেষ হলো। এদিকে ছেলের বাড়ির অনুষ্ঠানে ঋষি আর অভিকে নিমন্ত্রণ রইল কনে যাত্রী হিসেবে, তাই ওদের আরও 2 দিন থেকে যেতে হলো। যদিও ঋষির 16 আনা থাকার ইচ্ছে ছিল। বিয়ের দিনও সত্যেন সান্ধ্যকালীন ভ্রমণে বেরিয়েছিলেন। ফিরতে ফিরতে একটু দেরি হয়, তখন অন্ধকার নেমে গেছে। আর এসেই নিজের সমস্ত বন্দোবস্ত তদারক করতে শুরু করেন। এই সময় ঋষি অনুষ্ঠান বাড়ি ঘুরে দেখছিল। অভিক প্রায় হাঁপাতে হাঁপাতে এসে বলে, ঋষি, তুই এখানে? আর আমি তোকে সারা বাড়ি খুঁজে খুঁজে বেড়াচ্ছি। কেন খুঁজছিস কেন? আমি তো ছোট নই যে হারিয়ে যাব। আরে ধুর, এই ফুচকা খাবি? তুই বলছিলিস না এখানে ফুচকা পাওয়া যায় কিনা? তোর নাকি খুব খেতে ইচ্ছে করছে। কোথায় কোথায়? এক্ষুনি চল, আমার জিভ দিয়ে জল পড়ছে। ঠিক সেই সময় সত্যেন এসে ঋষিকে বলেন, ঋষি বাবু, কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, অসুবিধা হবে কেন, সব ঠিকঠাকই আছে। এবার সত্যেন বাবু একটু ঠোঁট ছাড়িয়ে হেসে চলে গেলেন। ঋষি বেশ অবাক হল। অভিক পাশে দাঁড়িয়ে, সে তার মহাজন, আর অভিকই নিমন্ত্রিত, অথচ তাকে কিছু না বলে ঋষিকে কেন জিজ্ঞাসা করলেন? যদিও অভিক বিনোদের ডাকে পিছন ফিরে সাড়া দিতে ব্যস্ত ছিল, কিন্তু পরের দিন সকালে বসার ঘরে ঢুকেই ঋষি দেখে অভিক সোফায় বসে আরামে চায় চুমুক দিচ্ছে। তার সামনে বিনোদ বসে আছে, আর একজন পাশে দাঁড়িয়ে। কোনো কাজের লোক হবে হয়তো। ঋষিকে দেখেই বিনোদ বলে, আরে, আপনি এত সকালে কোথায় গিয়েছিলেন? 2 দিন ধরে মর্নিং ওয়াক করা হয়নি, তাই বহুকালের অভ্যেস আজ আর ছাড়তে পারলাম না। তাছাড়া তোমাদের গ্রাম আমাকে মুগ্ধ করেছে, তাই গ্রাম্য আবহাওয়ায় একটু ঘুরতে মন চাইল। अच्छा अच्छा, आपने अभी तक चाय नहीं पिया? এই বলেই বিনোদ পাশে দাঁড়ানো লোকটিকে বলে, रामविलास, जाओ सबके लिए चाय लेके आओ। আচ্ছা বিনোদ, তোমার বাবাকে দেখছি না। बहन का विदाई का वक्त आया है, पिताजी इसलिए थोड़ा व्यस्त है। ইতিমধ্যে একজন এসে বিনোদকে ডাকে। साहब, ओ साहब, बारा साहब आपको याद किया है। বিনোদ সোফা ছেড়ে উঠতে উঠতে বলে, एक्सक्यूज मी, मैं अभी आ रहा हूँ। বলেই দ্রুত পায়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। আর সাথে সাথেই রামবিলাস ঢুকল চা নিয়ে। টেবিলে চা আর কিছু স্ন্যাক্স নামিয়ে রাখে। তখন ঋষি রামবিলাসের কাছে জানতে চায়, आप कितने दिन से यहाँ पर काम कर रहे हैं? साहब 3 साल होगा। आपका बड़ा साहब आदमी कैसा है? जी बहुत बढ़िया इंसान, इतना बड़ा आदमी, फिर भी हम लोगों के साथ कभी भी बुरा बर्ताव नहीं किया। बहुत बड़ा इंसान, बहुत बढ़िया आदमी। लेकिन क्या है रामविलास? शादी का रात से ही साहब कुछ अजीब सा बर्ताव करते हैं। जैसे हम लोग को बोलते हैं कि हम लोग नौकर हैं, ऐसे हम लोग का औकात नौकर ही है। लेकिन पहले साहब ऐसा बर्ताव हम लोग के साथ नहीं करते थे। সোফায় বসে ঋষি চায়ে শেষ চুমুক দিয়ে টেবিলে কাপ রেখে পকেট থেকে একটা সিগারেট বের করে সেটা ধরিয়ে একটা জুত সই টান দিয়ে আবার বলে, घर में इतना बड़ा अनुष्ठान के लिए शायद थोड़ा चिंतित है तुम्हारा साहब।
इसलिए এই বলে ঋষি থামে। কয়েক সেকেন্ড পরে রামবিলাসের কাছে জানতে চায়, সাহেবের কোনো নেশা আছে? हाँ साहब, साहब पान खाते हैं और 2 नशा है। कौन सा नशा रामविलास? उसमें एक अच्छा एक बुरा। अच्छा ये है हर शाम को उन्होंने घूमने जाता है, और बुरा ये है कि घूमने के बाद घर में रोज ताश खेलता है। ताश खेलना बुरा नहीं होता है। अच्छा, कौन कौन आता है ताश खेलने के लिए? 4 पड़ोसी आता है। और एक बात, बोलो बोलो। एक आदमी जो पड़ोसी नहीं है लेकिन वो भी इधर आते थे, और वो पिछले महीने से नहीं आ रहा है। ঋষির কপালে ভাঁজ। এমন সময় অভিক তার নিজের প্রতি ঋষির অনীহা দেখে সহ্য করতে না পেরে বলে, তুই ঘুরতে এসে এখানে গোয়েন্দাগিরি শুরু করলি নাকি? এটা মনে রাখবি যে তুই আমার জন্য এখানে আসতে পেরেছিস, আর তুই আমাকেই পাত্তা দিচ্ছিস না। ভাই এটা ঠিক হচ্ছে না কিন্তু। মাই ডিয়ার ফ্রেন্ড, আমি কখন সে কথা অস্বীকার করলাম? তোর কল্যাণেই তো আমার এই গ্রাম দর্শন হলো। তাহলে আমি কেন অবহেলিত হব? কেনই বা তুই সত্যেনবাবুর খোঁজ খবর করছিস? আরে একটা মানুষের বাড়ি এসেছি, আর তার এই আপ্যায়ন, তাই জানতে ইচ্ছা হলো যে আসলে মানুষটা কেমন, আর কিছুই নয়। সাহাব বহুত বড়িয়া ইনসান। রামবিলাস বলে ঘর ছেড়ে বেরিয়ে যায়। অভিক, চল স্নানটা সেরে নি। বরকনের বিদায় দেখবি না? এইসব কান্নাকাটির মধ্যে আমি নেই, আমার মন খুবই নরম। একটু বেলা বাড়তেই গত রাতের একটা খুনের খবর শর্মা বাড়িতে ছড়িয়ে পড়ল। তখন বরকনের বিদায়ের সময়, তাই সেই সময় কোনো কিছু বোঝা গেল না। চোখের জলে বিদায় সম্পন্ন হলে প্রায় সমস্ত বাড়ি যেন নড়ে বসল। বিনোদ এসে অভিকদের সেই খুনের সংবাদ দেয়। তার সাথে আরো বলে, हमारे मतो पीसफुल জায়গায় जिंदगी में कभी खून होते हुए नहीं सुना। কোনোদিন হয়নি বলে হবে না এটা ভাবা ঠিক নয়। সবকিছুই কোনো না কোনো সময় শুরু হয়, তবে এটা খুবই আনএক্সপেক্টেড, খুবই দুঃখজনক ঘটনা। हाँ, জানি না কে মারা গেল। বেশ দুঃখের সাথে বিনোদ বলে। তারপর কেটে গেছে বরের বাড়ির অনুষ্ঠান। ঋষিদের ফেরার দিন এলো। অভিকের সাথে ঋষি মির্জাপুর স্টেশন পর্যন্ত গেল। তারপর অভিককে বলে, তুই ফিরে যা অভিক, আমি আর কয়েকদিন এখানে থাকতে চাই। আজ আমি ফিরবো না। কেন রে? অবাক হয়ে যায় অভিক। আচ্ছা সত্যি বলতো, কোনো রহস্যের গন্ধ পেয়েছিস? আরে সেই খুনটার জন্য থেকে যাচ্ছিস না তো? তুই বাড়ি যা, আমি কয়েকদিন এখানে থাকবো। আচ্ছা যদি পারিস কয়েকটা হোটেলের নাম বলতো, যেখানে ভালোভাবে থাকা যাবে। কোনো কথা না বলে বিরক্ত হয়ে অভিক প্ল্যাটফর্মে ঢুকে যায়। ঋষি ওর ভাব দেখে একটু হেসে বাইরে বেরিয়ে এসে একটা অটো রিজার্ভ করে। তার যেন কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। অটোতে সে 9টা হোটেল ঘুরে শেষে কোনার গ্র্যান্ড হোটেলে উঠল, আর দ্বিতীয় তলের 5 নম্বর ঘর সে বুক করে। তারপর দুপুরে সে আর বেরোল না। ইন্টারকমে লাঞ্চের অর্ডার করে নিজের অধিকৃত ঘরেই সে দুপুরের খাবার সারল। তারপর ঘরটা ভালোভাবে পর্যবেক্ষণ করে ঘুমিয়ে পড়ে। ঘুম যখন ভাঙল তখন সময় বলছে সন্ধ্যে 7টা। ঋষি তড়িঘড়ি উঠে পড়ে। নিজের ঘরোয়া পোশাক ছেড়ে একটা কালো প্যান্ট আর লাল টি শার্ট পরে নেয়। ব্যাগ থেকে একটা দাড়ি গোঁফের সেট বের করে সেটাতে নিজের একটা অধুনা যুবকের সাজে সেজে নেয়। ফ্রেঞ্চ কাট দাড়ি আর মানানসই গোঁফে ঋষিকে দেখলে চেনার উপায় নেই। চোখে পড়ে নিল একটা শৌখিন চশমা। তারপর হোটেল থেকে বেরিয়ে যায়। কিছু দূর হেঁটে এসে রিক্সা করে সেই গাছুয়া বাবার মাঠে গিয়ে একটা চায়ের দোকানে চা খেল, আর এদিক ওদিক ভালোভাবে নজর রাখল। রাত একটু বাড়তেই মেলার লোকজনের সংখ্যা খুব কমে এলো। স্বভাবতই চায়ের দোকানও প্রায় খালি। তখন ঋষি আর 1 কাপ চায়ের অর্ডার দিল। তার সাথে সাথেই সে একটা সিগারেট ধরিয়ে মাঠের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। ওর মাথায় কি চলছে বলা মুশকিল। সেই সময় দোকানের একটা বাচ্চা কর্মচারী, মানে ওই বছর 12-র একটা ছোকরা, ঋষির হাতে এসে চা দেয়।
চায়ের ভাঁড় হাতে নিয়ে ঋষি ছেলেটিকে বলে, तुम्हारा यहाँ का चाय बहुत स्वादिष्ट। বাচ্চাটা আবার দোকানের মধ্যে ঢুকেই যাচ্ছিল। ঋষির কথা শুনে সে বলে, क्यों नहीं होगा साहब, ये भैंस का दूध का है, अच्छा तो होना ही चाहिए। ঋষি এবার মাঠের দিক থেকে মুখ ঘুরিয়ে ছেলেটার দিকে তাকিয়ে বলল, अच्छा इसीलिए तो तुम्हारा नाम क्या है? भगवत साहब, सब मेरे को भोगू बोलता है। দোকানি তখনও কোনো একটা কাজে একটু বাইরে গেছিল। তখন ঋষি ভগুকে কাছে ডেকে কিছু কথা সেরে নিল, তারপর উঠে পড়ল। আবার সে রিক্সা ধরেই হোটেলে ফিরল। এরপর বেশ কয়েকদিন কেটে গেছে। ঋষি তখনও হোটেলে দুপুরবেলা একটু গড়িয়ে নিচ্ছিল, আর যে সব প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না তার উত্তর খোঁজারই চেষ্টা করছে। হঠাৎ ঋষি মোবাইল হাতে তুলে বিনোদকে ফোন করে। বিনোদ ফোন তুলতেই ঋষি বলে, হ্যাঁ বিনোদ, তুমি এখন কোথায়? আমি अभी घर में। বিনোদ, তুমি বিকেলে খালপাড়ে আসতে পারবে? আমি তোমার সাথে দেখা করব। খালপাড় মতলব মির্জাপুরের খালের কথা বলছেন? হ্যাঁ, এখানেই। তোমার মনে প্রশ্ন জেগেছে যে আমি কলকাতা থেকে এত তাড়াতাড়ি কি করে আসব। হ্যাঁ বিলকুল। আসলে আমি এখনো মির্জাপুরেই আছি, তাই বলছি ঠিক 4:30টার সময় কালভার্টের কাছে দেখা করব। তুমি কি আসতে পারবে? হ্যাঁ হ্যাঁ দাদা, বিলকুল আসবো। কিন্তু কেন দাদা, কোনো গন্ডগোল আছে? ঋষি সেই কথার জবাব না দিয়ে বলে, তোমার বাবা এখন কোথায়? পিতাজি ঘর মে হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন রাখছি। মনে রাখবে ঠিক 4:30। ঠিক 4:30 হন্তদন্ত হয়ে বিনোদ এসে দাঁড়ায় কালভার্টের ওখানে। সেখানে গিয়ে এদিক ওদিক তাকায়, কিন্তু কোথাও ঋষিকে দেখতে পায় না। কেবল একজন ফ্রেঞ্চ কাট দাড়িওয়ালা চোখে চশমা দেওয়া একজন বসে রয়েছে। কাউকে দেখতে না পেয়ে বিনোদ লোকটি উল্টো দিকের কালভার্টে গিয়ে বসে পড়ে। সাথে দেখে সেই লোকটা উঠে এসে তার কাছে বসল। বিনোদের মনে কিরকম একটা ভয় কাজ করছে। একটু সরে গেল সে, কিন্তু কি আশ্চর্য, লোকটা ওর গা ঘেঁষে বসছে। বিনোদ ভীতু নয়, কিন্তু তার ভিতরে একটা অজানা আতঙ্ক যেন উকি দিচ্ছে। आप थोड़ा डिस्टेंस रखिए ना, इधर और तो कोई नहीं है। তুমি আমার সাথে দেখা করতে এসে আমার থেকে দূরে যেতে চাইছো? ঋষিদা এমন গেট আপ নিলে আমি কি করে চিনবো বলেন? সচমুচ একদম লাজবাব। তোমার মনের জোর কেমন? অল্পেই ভেঙে পড়ো নাকি আঘাত সহ্যও করতে পারো? কেন দাদা, কুছ খারাপ খবর আছে নাকি? বেশ বিস্মিত আর সন্দেহ মেশানো স্বরে বিনোদ জিজ্ঞেস করে। ঋষি বিনোদের কথার জবাব না দিয়ে জিজ্ঞেস করে, তোমার বাবার কি কোনো অসুখ করেছে? बिल्कुल नहीं, पूरा फिट है हमारे पिताजी। लेकिन क्यों, ऐसा क्यों बोल रहे हैं? না, তেমন কিছু কারণ নেই, এমনিই জিজ্ঞাসা করলাম। তারপর কিছুক্ষণ কোনো কথা নেই। ঋষি কোনো গভীর চিন্তায় মগ্ন। হঠাৎ উঠে দাঁড়িয়ে বিনোদের উদ্দেশ্যে বলে, তুমি একটা কাজ করো বিনোদ, তোমাদের যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে যেগুলোতে শুধু তোমার বাবার সিগনেচার ব্যবহার হয়, সেই অ্যাকাউন্টগুলো মাত্র 10 দিনের জন্য যে কোনো ট্রানজ্যাকশন বন্ধ করে রাখার ব্যবস্থা করো। पर क्यों? তাছাড়া মহাজনের টাকা भी দিতে হবে, সেসব কি করে সম্ভব আছে? মহাজনের কাছে 10 দিন সময় চাও, আর যেগুলো এমার্জেন্সি সেসব তুমি তোমার অ্যাকাউন্ট থেকে পেড করো। কিন্তু আমার কথা মতো ব্যবস্থাটা করো, এটা আমার অনুরোধ। সেটা ছলে বলে কৌশলে যে করেই হোক। আর তুমি যদি এতে ফেল করো তবে আমার মির্জাপুরে থেকে যাওয়াটা পণ্ডশ্রম হবে। ঠিক আছে, চললাম তাহলে। ঋষি আর দাঁড়ায় না, কিছুক্ষণের মধ্যেই হাঁটতে হাঁটতে চোখের আড়ালে চলে যায়। ঋষিদা কেন এখনো মির্জাপুরে আছেন? কিসের তদন্ত করছেন? পিতাজির অ্যাকাউন্ট কেন বন্ধ করতে বলছেন? এমন সব চিন্তা মাথায় নিয়ে বিনোদ উঠে বেরিয়ে পড়ে দোকানের উদ্দেশ্যে। একদিন ঋষি ফোন করে বিনোদকে বলে, বিনোদ আর একটা কাজ খুব গোপনে করতে হবে। বিনোদ কিছু বুঝতে না পেরে
ঋষির নির্দেশ মতো কাজগুলো করতে লাগলো। ঋষির ফোনের ঠিক 5 দিনের মাথায় ঋষি পুলিশকে সঙ্গে নিয়ে সত্যেনকে কলকাতার এক অনামী নার্সিংহোম থেকে গ্রেফতার করে। যদিও তাকে ওই নার্সিংহোমেই পুলিশ হেফাজতে বন্দি রাখা হয়েছে। সুস্থতার পর সত্যেনকে কোর্টে তোলা হবে। এমন ঘটনার পর বিনোদ ঋষির কাছে জানতে চায় কেন ওর বাবাকে গ্রেফতার করা হলো। ঋষি খুব শান্তভাবে জবাব দেয়, বিনোদ, তোমাকে আজ ডেকে পাঠাই শুধু এই কর্মকাণ্ড যাতে তোমার সামনে ঘটে সেই কারণে। তোমার ফলো করার ফল আজ তুমি দেখতে পেলে। থ্যাংক ইউ। কিন্তু পিতাজিকে কেন গ্রেপ্তার করলেন? ওদিকে আমার মুখে পিতাজির অ্যারেস্ট হবার কথা শুনে মা অসুস্থ হলেন। তোমার বাবা কোনো নার্সিং হোমে, এই প্রশ্ন তোমার মনে যাচ্ছে না? কেন দাদা? সত্যেনবাবুর অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে। ঋষির কথা শুনে বিনোদ এবার আকাশ থেকে পড়ল। বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে ঋষির দিকে তাকিয়ে আছে। অবাক হচ্ছ? হওয়ারই কথা। তোমার মাথায় এটাই ঘুরছে যে একজনের 2টো অ্যাপেন্ডিক্স কী করে হতে পারে। আমি বলবো আমার জানা নেই, তবে আমার কাণ্ডজ্ঞানে জানি যে একটা অ্যাপেন্ডিক্স মানুষের শরীরে থাকে। কিন্তু তোমার বাবার বেলায় কি করে 2টো অ্যাপেন্ডিক্স একসাথে ভাগ করে থাকলো, এইটাই তোমার মাথায় ঘুরছে। এই বলে ঋষি একটা দোকান থেকে 2 গ্লাস লস্যি অর্ডার দেয় আর দুজনে হাতে এক এক গ্লাস নিয়ে নেয়। চলো রাস্তার ওপারে এই পার্কটায় গিয়ে বসি। এই বলে একটা ছোট্ট পার্কে গিয়ে ওরা সবাই বসে। দুপুরের সময় বলে এখানে কেউ নেই বললেই চলে। তবে পার্কের ভিতরের কোনো ঘাসের উপর গাছের ছায়ায় 4 জন বসে তাস খেলছে। একবার বিনোদের উদ্বিগ্ন মুখের দিকে তাকিয়ে ঋষি বলে, তোমার মায়ের অসুস্থতার জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু আমার কিছুই করার ছিল না। তোমাদের বাড়ি যেদিন আমি প্রথম যাই সেদিন তোমার বাবার ফটোটা দেখে আমি জানতে চেয়েছিলাম যে তোমার বাবার কোনো যমজ ভাই আছে কিনা। হ্যাঁ, চেয়েছিলেন। हम बोले थे कि मेरा पिताजी का कोई जुड़वा भाई नहीं है। ঠিক। আসলে আমি যখন তোমার বাড়ি যাচ্ছিলাম অভিকের সাথে, তখন পথে আমি গাছুয়া বাবার কাছে যাই, আর সেখানে ঠিক তোমার বাবার মতো একজনকে দেখেছিলাম, যিনি আমার মতোই গাছুয়া বাবার দর্শন প্রার্থী ছিলেন। তবে তিনি স্যুটের বুটের ছিলেন। অ্যাকচুয়ালি আমি এখানে তোমার বোনের বিয়ে খেতে আসিনি, এসেছি একটা বড় জালিয়াত গ্যাংকে ধরতে, যারা বিভিন্ন পদ্ধতিতে মানুষের যথাসর্বস্ব লুটে নেয়। তবে সেটা তোমাদের মতো ধনীদের। সরকার আমাকে আলাদাভাবে এই কাজে নিয়োগ করেছেন। ঋষি থেমে যায় আর বিনোদকে একবার ভালোভাবে পর্যবেক্ষণ করে, তারপর বলা শুরু করে। কিন্তু একটা অপ্রীতিকর ঘটনা ঘটল। আমি বিয়ের পরের দিন সকালে একাই ঘুরতে বেরিয়েছিলাম। গ্রামের পরিবেশকে আমি মন ভরে অনুভব করতে চাইছিলাম। সেই ভোর 5টায় বেরিয়ে আমি বিভিন্ন জায়গা ঘুরে 7টার সময় একটা খাল পাড়ে গিয়ে দাঁড়ালাম। খালটা বেশি চওড়া নয়, তবে এই খালের 2 পাশে চাষের জমি। বোঝা যাচ্ছে যে এই খালের জল চাষের কাজেই ব্যবহৃত হয়। খালের স্বচ্ছ জল থেকে মুখ তুলে সামনে তাকাতেই দেখি কিছুটা দূরে বেশ ভিড় জমেছে। শুধু ভিড় নয়, অদূরে একটা পুলিশের গাড়িও এসে দাঁড়ালো। তা থেকে খাঁকি পোশাকে কয়েকজন পুলিশ নামলো। আমার হাঁটার গতি তখন বেড়েছে। আমার অনুসন্ধিৎস মন আমাকে 1.5 মিনিটের জন্য ভিড়ের মধ্যে পৌঁছে দিল। ভিড়ের মধ্যে আমি রাস্তা করে আমি এগিয়ে গিয়ে পুলিশদের কাছে দাঁড়াই, আর দেখি একটা মৃতদেহ খালের ঠিক পাশেই পড়ে আছে, কোমর পর্যন্ত জলে ডুবে আছে। তবে শরীরে ক্রিম রঙের প্যান্ট আর সম্ভবত সাদা রঙের জামা পরা, এটা বোঝা যাচ্ছিল। কিন্তু মুখটা পুরোপুরি বিকৃত। মনে হয় পাথর জাতীয় কোনো ভারী বস্তু দিয়ে লোকটার মুখ বারবার আঘাত করা হয়েছে, যতক্ষণ নাক, কান, চোখ, মুখ একেবারে বিকৃত না হয়ে যায়। মৃত মুখের ওপর ওই অমানসিক প্রহার করছিল নৃশংস আততায়ী। পুলিশ মৃতদেহ পর্যবেক্ষণ করতে করতে মৃতের পকেট থেকে একটা মানি ব্যাগ পায়, আর তাতেই একটা ড্রাইভিং লাইসেন্স। এক কনস্টেবল লাইসেন্সটা ব্যাগ থেকে বের করে যখন ইন্সপেক্টরের হাতে দেয়, তখন আমি এক ঝলক তাতে চোখ বোলাবার সুযোগ পাই। আর তখনই দেখি তাতে নাম লেখা আছে দীনেশ পালিয়া। আর ওতে ফটো ছিল এতই অস্পষ্ট, সম্ভবত ওটাকে ইচ্ছে করে খারাপ করা হয়েছিল, আর বাকিটা খালের জল নষ্ট করে দিয়েছিল। আর কিছু দেখার সৌভাগ্য আমার হয়নি। আমি মৃতের পোশাক দেখে একটু আশ্চর্যই হয়েছিলাম। সেটা দেখেছিলাম সাধুর কাছে যাওয়া তোমার বাবার মতো দেখতে এই লোকটাকে পড়ে। কার্যত নিজের মাথায় চিন্তার পাহাড় নিয়ে দ্রুত পায়ে আমি ফিরে আসি তোমাদের বাড়ি।
ঋষি থামে, পায়ের নিচে ঘাসের দিকে কিছুক্ষণ আনমনা তাকিয়ে থেকে বলে, আচ্ছা বিনোদ, তোমার বাবাও তো ওই খালপাড়ে ইভিনিং ওয়াক করতে যেতেন, কি আমি ঠিক বলছি তো? एकदम ठीक बोलছেন। पिताजी हर रोज उस जगह में घूमने जाते हैं। আমি কিন্তু ঘটনাটা খুব একটা সহজভাবে নিতে পারিনি। তার প্রাথমিক কারণ যে লাশ খালের ধারে পাওয়া যায় তার মুখটা কেন অমনভাবে বিকৃত করা হবে। তাছাড়া তোমার বাড়িতে পুরনো কাজের লোক রামবিলাসের কাছে জানতে পারি যে তোমার বাবা তার মেয়ের বিয়ের দিন থেকে কেমন উল্টো ব্যবহার করছেন, যেটা তিনি কোনোদিনও তার বাড়ির কাজের লোকেদের সাথে করেননি। আমার মনে সন্দেহ আরও বেশি করে হয় যে লোকটা তার 55 বছর পর্যন্ত কোনোদিনও কারোর সাথে খারাপ ব্যবহার করেননি, আর নিজের বাড়ির কাজের লোকেদের কখনো কোনো সময় কাজের লোক বলে মনে করেননি। তিনি কেন পুরোপুরি পাল্টি খাবেন? তাছাড়া তোমার বাবার দুটো নেশা ছিল, পান খাওয়া আর ইভিনিং ওয়াক থেকে ঘুরে এসে তাস খেলতে বসা। हाँ, रामविलासेर काछे सुनी इदानीं पिताजी ताश छुआ तक नहीं है। रामविलास को पिताजी कभी कभी उनका घर में बुलाते हैं कुछ जरूरी काम के लिए। घर जाके रामविलास को तंबाकू का स्मेल महसूस होता है, लेकिन मेरे पिताजी के पास जाने से जर्दा का स्मेल आना चाहिए। বিলকুল। আমি ভগবত ওরফে ভগুর দ্বারা খবর পাই যে সাধুর কাছে প্রতিদিন রাতে 4 জন আসে আর বেশ কিছুক্ষণ কি সব কথা বলে। একদিন ভগু চুপি চুপি গাছের আড়ালে গিয়ে ওদের কথা শোনে, কিন্তু ভালোভাবে শুনতে পায় না, শুধু দুটো নাম বারবার শোনে, এক দীনেশ আর 2 সত্যেন। আর ঠিক সন্ধ্যের দিকে একটা লোক আসতো মাঝে মাঝে, উনি চুরুট খান। এই শুনে আমি সেই লোককে ফলো করে সেই দোকানও খুঁজে পাই যে দোকান থেকে লোকটা চুরুট কিনত। এই মির্জাপুরের মধ্যে শুধু সেই দোকানেই চুরুট পাওয়া যায়। তোমার বাবা চুরুট কিনে চলে যাওয়ার পর আমি যাই সেই দোকানে, আর দোকানিকে বলি একটা হাভানার প্যাকেট দিন তো। দোকানি একটু আমার মুখের দিকে অবাকভাবে তাকিয়ে এক প্যাকেট হাভানা চুরুট এনে দেয়। আমি এবার কৌশলে জানতে চাই, যিনি এক্ষুনি চুরুট নিয়ে গেলেন উনি কি সঞ্জয় সাহাব? আরে কি বলছেন কি আপনি? উনি সঞ্জয় সাহাব হতে যাবেন কেন? উনি তো সত্যেন সাহাব আছেন, কিন্তু উনি কিছুদিন পহले भी 120 জর্দা দেখে পান খেতেন, এখন দেখছি হাবানা খাচ্ছেন। এসব বড় আদমিদের ব্যাপার, বুঝলেন কি না? হ্যাঁ। দোকানির কথা শুনে আমি একটা চুরুট ধরিয়ে জানতে চাই যে আচ্ছা এর আগে কি কেউ এই চুরুট রেগুলার কিনতেন? देखुन बाबू, एखाने चुरुट पीने वाला 1-2 आदमी है, इसलिए इधर किसी दुकान में ये चुरुट नहीं मिलेगा। एक आदमी थे जिन्हें रोज चुरुट ले जाते थे, लेकिन अभी नहीं दिख रहा है। उस आदमी देखने में करीब करीब सत्यन साहब जैसा था। हाँ, लेकिन वो आदमी पैंट शर्ट पहन के आते थे और टोपी भी पहनते थे। এরপর আমি ওখান থেকে চলে আসি আর অর্ককে ফোন করি আর বলি, ভারতের যতজন ডাক্তার প্লাস্টিক সার্জারি করে তাদের সব ব্যাংক অ্যাকাউন্ট চেক কর। ইদানিং কোনো সম্পত্তি কিনেছে এমন কারো সম্বন্ধে খবর নেই, আর তাড়াতাড়ি কর। কলকাতা পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অফিসার সুমনের সাহায্য নিতে পারি, তবে মনে রাখবি যে এটা তাড়াতাড়ি করতে হবে। এই ফাঁকে আরও একটা প্রমাণ আমার হাতে এলো। কি প্রমাণ ঋষিদা? তোমাকে বলেছিলাম তুমি 50,000 টাকা খরচ করতে পারবে, তবে তোমরা বিশেষ করে তুমি বিশেষ উপকৃত হবে। আমি তো দিয়েছি আপনাকে, তারপর বললেন কলকাতা আসতে আর ডাক্তার বসুর সাথে মোলাকাত করতে। আমি করেছিলাম, কিন্তু তুমি এখনো বুঝতে পারছো না যে তোমাদের এখানে ভালো ডাক্তার আর নার্সিংহোম থাকা সত্ত্বেও তোমার বাবা কেন কলকাতায় এলেন, আর যদিও এলেন তিনি কেন নামী নার্সিংহোমে না গিয়ে কেন একটা নাম গোত্রহীন নার্সিংহোমে অপারেশন করলেন। কারণ একটা মানুষের দুটো অ্যাপেন্ডিক্স থাকে না, অন্তত আমার জানা নেই। এই ব্যাপারটা তোমার বাবাও বুঝতে পেরেছিলেন যখন তিনি মির্জাপুরের ডাক্তারের মুখে জানতে পারেন যে তার অর্থাৎ সত্যেন শর্মার একবার অ্যাপেন্ডিক্স কেটে বাদ দেওয়া হয়েছে, তাই অন্য জায়গা থেকে অপারেশন করলে কেউ জানতে পারবেন। ফিরে এসে বলতেন ব্যবসার কাজে কিছুদিন কলকাতায় থাকতে হয়েছিল, ব্যাস সব সমস্যার সমাধান। এরপরও ভেঙে বলতে হবে? এবারে ঋষি একটু নিচু স্বরে বলে, আরে যে লোকটা অ্যারেস্ট হলো সে তোমার বাবা নন, সে সেই দীনেশ পালিয়াল।
বিনোদের মাথায় যেন বজ্রাঘাত হল। সে অবাক আর আতঙ্কগ্রস্ত হয়ে ঋষির মুখের দিকে তাকায়। খুব দুঃখের সাথে বলছি, যে লাশ খালধারে পাওয়া গিয়েছিল এটা তোমার বাবার মৃতদেহ ছিল। কি বলছেন কি? বিনোদ যেন হাউ হাউ করে কেঁদে উঠল। দুই হাতের মধ্যে মাথা রেখে সামনের দিকে ঝুঁকে পড়ে বলতে থাকে, ये कभी नहीं हो सकता, ये कभी नहीं हो सकता पिताजी, पिताजी। আমি খুবই দুঃখিত বিনোদ, আমার একটু অসতর্কতার জন্য আজ সত্যেনবাবুকে মরতে হলো। কিন্তু আমাদের হাতে আরো দুটো প্রমাণ আছে, যেখানে এটা প্রমাণ হয় যে যিনি গ্রেপ্তার হয়েছেন উনি তোমার বাবা নন। তার 1 নম্বর প্রমাণ তুমি। আমি? হ্যাঁ, তুমি। ডক্টর বোস দীনেশের ডিএনএ টেস্ট করেন, আর সেটা তোমার ডিএনএর সাথে ম্যাচ করেনি। এই বলে হাঁ করে গালের মধ্যে তর্জনী দিয়ে নির্দেশ করে ঋষি। বিনোদের মনে পড়ল ডক্টর বোস বিনোদকে হাঁ করিয়ে কোনো কিছু ওর আলটাগড়ায় লাগিয়েছিলেন। বিনোদ তখন খুব কেসেছিল। এবার সে ঋষির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। ঋষি বলে, অর্ক আরও একটা প্রমাণ জোগাড় করেছে। দিল্লি ডাক্তার বিনায়ক যোশী, যিনি মাসে একবার এই মির্জাপুরে নার্সিংহোমে আসেন, তিনি গত মাসে 3 কোটি টাকার একটা বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন মুম্বাইতে। তাকেও পুলিশ অ্যারেস্ট করেছে। আর তার স্বীকারোক্তিও তার একটা প্রমাণ, যেখানে দীনেশ নিজেকে সত্যেন বানিয়েছিল প্লাস্টিক সার্জারির সাহায্যে। আর ওই দীনেশ যখন তোমার বাবার বহিরাগত তাসের পার্টনার ছিল, তখন নানা বাহানায় সে তোমার খবরাখবর জোগাড় করেছে তোমার বাবা আর তোমার বাড়ির সকলের সম্বন্ধে। কিন্তু তাকেও 6 মাস আর দেখা যাচ্ছে না। রামবিলাস বলছিল উনি নাকি ওনার দেশ রাজস্থানে ফিরে গেছেন। আমি রাজস্থানের ভিলওয়াড়াতে খোঁজ করে দেখেছি। দীনেশ পালিয়াল বলে একজন প্রায় বছর 12 আগে বাড়ি ছেড়ে চলে যায় এক সাধু বাবার সাথে। এই বলে ঋষি যেন একটু দম নিল। তুমি ব্যাংক অ্যাকাউন্টগুলো টেম্পোরারিভাবে বন্ধ করতে পারলে না, তাই একটু তাড়াহুড়ো করে দীনেশের সুস্থ হবার আগেই তাকে গ্রেপ্তার করি। না হলে সব টাকা নিয়ে দীনেশ পালাতো। রামবিলাসের কাছে এই খবর পাইও যে দীনেশ তোমার বাবার থেকে 1 লক্ষ টাকার চেক নিয়েছিল কোনো এক এনজিওতে দান করার জন্য। কিন্তু খবর নিয়ে দেখেছি ওই ব্যাংক থেকে 1 লক্ষ টাকা ডেবিট হয়নি। কিন্তু কেন? কারণ ওই চেকটা শুধু সিগনেচার হাতে পাওয়ার কৌশল মাত্র। তাই হয়তো এ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করছিল। কারণ ওদের গ্যাং এ পর্যন্ত প্রায় 1000 কোটি পর্যন্ত ঠকিয়ে কুক্ষিগত করেছে, আর তোমরা তো কয়েক হাজার কোটির মালিক। আবার একটু থেমে বলল, সাধুও তার বাকি সাগরেদের সাথে হাজত। বিনোদ পার্কের ঘাসের দিকে তাকিয়ে, তার চোখ ঝাপসা। ঋষির কথা শুনে একবার ঋষির মুখের দিকে তাকিয়ে আবারও সে আগের মতোই বসল। ভাবছো এটা কি করে সম্ভব? আমি যে হোটেলে ছিলাম আর যে ঘরে ছিলাম সেই ঘরেই দীনেশ ছিল। আমি অটো করে অনেকগুলো হোটেল ঘুরি। সেখানে একটা ছবি দেখিয়ে রিসেপশনিস্টকে জিজ্ঞাসা করি যে এমন দেখতে কেউ এসেছিল কিনা, আর ওর নাম সম্ভবত দীনেশ পালিয়াল। অবশেষে কোনার্ক গ্র্যান্ড হোটেলে দীনেশের খোঁজ পাই, আর ওর ব্যবহৃত ঘরও খালি পেয়েছিলাম। তবে লাভ হয়নি। কিন্তু রিসেপশনিস্ট মেয়েটার সাথে আমার ভাব জমিয়ে জানতে পারি যে দীনেশের সাথে কানাই নামে একজন দেখা করতে এসেছিল। অনেকক্ষণ ছিল। দুপুরের খাবারও ওরা একসাথে হোটেলের রুমেই করছিল। এই সেই কালপ্রিট যে কলকাতার উপকণ্ঠে বারাসাতে গিয়ে জালিয়াতিটা শুরু করেছিল ধ্যানেশ আগরওয়ালের সম্পত্তির ওপরে। সেখানেও নাকি এই গাছুয়া বাবা প্রায় 3 মাস ঘাঁটি গেড়ে বসেছিল। তারপর একদিন তখন দীনেশ এই নার্সিংহোমে ভর্তি ছিল, তাই সে কোনো খবর পায়নি। সেই একদিন রাত 10টা নাগাদ পুলিশ নিয়ে আমি সেই সাধুর চত্বরে যাই। আর একজন যখন আলাদা হয়ে যে যার গন্তব্যে চলে যাচ্ছে, তখন প্রত্যেককে কানাই নাম ধরে ডাকা। ওর ভেতর একজনকে সেই নাম ধরে ডাকতেই তখন ভীত সন্ত্রস্ত হয়ে পেছন ফিরে তাকায়, আর তৎক্ষণাৎ তার ওপর পুলিশ ঝাঁপিয়ে পড়ে। মিনিটখানেক ধস্তাধস্তি করার পর সেই বাঙালি জালিয়াতটা হাল ছেড়ে দেয়। সে তখন হাঁপাচ্ছে। এই নিস্তব্ধ রাতে শোনা যাচ্ছে তার হার্টবিট। তখন তাকে গ্রেপ্তার করা হয়, যদিও সবাইকেই সেই রাতে পুলিশ তুলে নিয়ে গিয়েছিল। ভেজা ও ভারী গলায় বিনোদ জানতে চায়, গ্রেপ্তার করলেই কি অপরাধ প্রুফ করা সম্ভব? তা হয়তো নয়, হয়তো বলছি কেন একেবারেই সম্ভব নয়। তবে প্রমাণ যদি থাকে, সেক্ষেত্রে স্বীকারোক্তি পাওয়াটা শুধু সময়ের অপেক্ষা। প্রমাণ? কি রকম প্রমাণ? বিনোদ বিস্ময় ভরা স্বরে জানায়, ওদের একজন
হিমালয় ওরফে হিমু চেন্নাইতে যে জালিয়াতি করেছিল সেখানে একটা ক্লু ভুল করে ফেলে রেখে এসেছিল। সে একটা কাপে কফি খেয়েছিল। সেই কাপ থেকে ডিএনএতে পাওয়া যায় যে সেই সময় সাসপেক্টেড কারোর সাথে সেই ডিএনএ মেলেনি, কিন্তু ধরা পড়া কানাইয়ের সাথে হুবহু মিলে গেল। তাছাড়া ওই সাগরেদের দেশের বাড়ি সার্চ করে 1000 কোটি টাকার বেশি নগদ আর অর্নামেন্ট পাওয়া গেছে। তাই আর সাধুর গাছে থাকা চলবে না, এখন থেকে তার বাসস্থান জেল। এই সময় ঋষির ফোনটা বেজে ওঠে। ঋষি ফোন রিসিভ করে হ্যালো বলে, আর কথা সেরে বিনোদের দিকে ফিরে বলে, সাধুর আস্তানা থেকে 6টা সৌদি যাওয়ার এয়ার টিকিট পাওয়া গেছে আগামী 10 তারিখে। শুনছিলেন আমাদের আজকের গল্প মির্জাপুরে মৃত্যু। গল্পকার তাপস ঘোষ। গল্প পাঠে চালক এবং দারোয়ান আমি সায়ন। ঋষি ব্রহ্মা, অভিক এবং রামবিলাস দীপ্তদ্বীপ, বিনোদ সৌরভ রায়, সত্যেন এবং দোকানি রূপঙ্কর, চাকর এবং ভগু সূর্য। পর্ব পরিচালনায় টিম ফিকশন হাট, আবহে সূর্য, প্রচ্ছদ মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখক শ্রী তাপস ঘোষকে আমাদের পাশে থাকার জন্য। টিম ফিকশন হাট ফিরে আসবে আবার এক নতুন গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকবেন।